প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সঙ্গীতা মিত্র, প্রভাষক জীববিজ্ঞান, দেওয়ানপুর স্টেশন স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের আজ জীববিজ্ঞানের প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের কোষের গঠন সম্পর্কে পড়াবো। শুরুতে আসো, কোষ কি? জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কি তোমার কোষ, ইংরেজি থেকে সেল বলা হয়। বিজ্ঞানী রবার্ট হুক 1635 থেকে 1703 1665 সালে তিনি একজন যন্ত্রপাতি রক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি ভাবলেন সবার পক্ষে ভালো কিছু উপস্থাপন করবেন। তিনি দেখতে পেলেন একটা কাঠের ছিপি, যে ছিপিটা নিরেট, এটা পানিতে ভাসে। এই কাঠের ছিপির মধ্যে তিনি পাতলা সেকশন করলেন। সেকশন করার পর দেখতে পেলেন এখানে মৌমাছি চাকে নেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠকে তিনি সেল হিসাবে অভিহিত করেন। এছাড়া আশ্রমের পাদ্রী বা সন্ন্যাসীদের জন্য যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর নির্মাণ করা হয় তাকেও তিনি সেল হিসাবে অভিহিত করেন। এছাড়া আরও আছে তোমার কয়েদিদের জন্য যে ঘর কক্ষ নির্মাণ করা হয় সেগুলোকেও তিনি সেল হিসাবে অভিহিত করেন। এখানে সেলুলা শব্দ থেকে আসছে তোমার কি? সেলুলার শব্দ থেকে আসছে তোমার ক্ষুদ্র প্রকোষ্ঠ। সেলুলার শব্দের অর্থ হচ্ছে তোমার ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুটুরি। এখন এই রবার্ট হুক মৃত কোষ নিয়ে পর্যবেক্ষণ করেছিলেন। বিজ্ঞানী রবার্ট হুক মৃত কোষ পর্যবেক্ষণ করেন। আর জীবিত কোষ তোমার 1675 সালে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক 1675 সালে এটা জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে আমরা শুরুতে কোষ কি বললাম? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। বিজ্ঞানী রবার্ট হুক তোমার 1665 সালে তিনি সবার মধ্যে যখন যন্ত্রপাতি রক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন, তিনি ভাবলেন সবাই ভালো কিছু উপস্থাপন করবেন। তিনি দেখতে পেলেন একটা কাঠের ছিপিটা কেমন ছিল? নিরেট। এটাকে তিনি পাতলা সেকশন করলেন, দেখলেন এটা পানিতে ভাসে। সেকশন করার পর এটা মৌমাছির চাকের ন্যায় ক্ষুদ্র প্রকোষ্ঠ তিনি সেখানে দেখতে পেলেন। এরপর ইনি কী করলেন? আশ্রমের সন্ন্যাসীদের জন্য যে কক্ষ নির্মাণ তাকেও তিনি ক্ষুদ্র প্রকোষ্ঠ বলেছেন। আর বলেছেন তোমার কি এই যে তোমার পাদ্রীদের জেলখানা কয়েদিদের জন্য যে সেল নির্মাণ করা হয় তাকেও তিনি ক্ষুদ্র প্রকোষ্ঠ হিসেবে। তাহলে সেলুলার শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুটুরি। রবার্ট হুক মৃত কোষ পর্যবেক্ষণ করেন। আর ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক 1675 সালে জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। কোষ খুবই ছোট আণবিক কণিক, খালি চোখে এদের দেখা যায় না। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া এদের দেখতে পাওয়া যায় না। কোষ কোনো সময় একটি বা এককোষী, আবার ধরো একাধিক বা বহুকোষী। তাহলে জীবদেহ গঠন ও কাজের একক হচ্ছে কোষ। তাহলে আমরা কি বলবো? জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। এখন আমরা কোষের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। দেখো, বৈশিষ্ট্যটা আমি একটু করে লিখছি। কি? জীবনের জন্য প্রয়োজনীয়। এটা কি করে তোমার বৈশিষ্ট্য? 1 নম্বরে জীবনের জন্য প্রয়োজনীয় গাঠনিক ও আণবিক উপাদান। গাঠনিক ও আণবিক উপাদান কোথায় থাকে? গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে। এরপরে 2 নম্বরে বলছে কি? প্রয়োজনীয় কাঁচামাল কোষে ধারণ করতে পারে। প্রয়োজনীয় কাঁচামাল, পুরোটা লিখছি না। প্রয়োজনীয় কাঁচামাল তোমার ভেতরে গ্রহণ করতে সাহায্য করে। 3 নম্বরে বলছে কি? যে কোনো উত্তেজনায় সাড়া দিতে সাহায্য করে। আর 4 নম্বরে বলছে কি? তোমার কাল পরিক্রমায় অভিযোজিত হতে সাহায্য করে। কাল পরিক্রমায় অভিযোজিত হতে সাহায্য করে। পরিক্রমায় অভিযোজিত, উত্তেজনায় সাড়া দিতে সাহায্য করে। আর 5 নম্বরে এটা হোমিওস্ট্যাটিক, অর্থাৎ পরিবেশের তারতম্যের সাথে আভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। আর 6 নম্বরে বলছি কি? এটা তোমার যে কোনো উদ্দীপনায় সাড়া দিতে সাহায্য করে, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে সাহায্য করে। সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে সাহায্য করে। তাইলে এখানে
আমরা কোষের বৈশিষ্ট্যের মধ্যে পেলাম কি জীবনের জন্য প্রয়োজনীয় গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে, প্রয়োজনীয় কাঁচামাল ধারণ করতে পারে, উত্তেজনায় যে কোনো উত্তেজনায় বা উদ্দীপনায় সাড়া দিতে সাহায্য করে, কাল পরিক্রমায় অভিযোজিত হতে সাহায্য করে, এটা হোমিওস্ট্যাটিক অর্থাৎ পরিবেশের তারতম্যের সাথে যে কোনো স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে আর সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে সাহায্য করে। এখন আমি বৈশিষ্ট্যগুলো মুছে দিচ্ছি। কোষবিদ্যা নিয়ে একটু করে বলছি, খেয়াল করো। কোষবিদ্যা যে শাখায় তোমার কোষবিদ্যা, এখানে যে শাখার মধ্যে তোমার কোষের আকার আকৃতি অঙ্গসংস্থান বৃদ্ধি বিভাজন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কোষবিদ্যা, ইংরেজিতে বলা হয় সাইটোলজি। এখানে কাইটোস হচ্ছে তোমার এখানে কাইটোস হচ্ছে ফাফা বা সেল, আর লোজুস হচ্ছে তোমার ডিসকাস বা আলোচনা। তাইলে যেখানে তোমার এইটা নিয়ে আলোচনা করা হয় কোষ সম্পর্কে, যেখানে কোষের বৃদ্ধি বিকাশ বিভাজন ইত্যাদি নিয়ে আকার আকৃতি গঠন বৃদ্ধি বিকাশ বিভাজন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কোষবিদ্যা। এটা এই আলোচনা তাই হচ্ছে কোষবিদ্যা। এখানে আমরা কোষ একটি বা এককোষী, আবার ধরো একাধিক বা বহুকোষী, তাহলে জীবদেহ গঠন ও কাজের এককই হচ্ছে কি এই কোষ বা সেল। এখন আমরা এই শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ দুই রকমের হয়। একটা হচ্ছে তোমার কোষ, দেখো এখানে আমি কোষটাকে লিখলাম, এটা একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে তোমার জনন কোষ। দেহকোষ কাকে বলে? দেহের অঙ্গ তন্ত্র গঠনকারী কোষে হচ্ছে তোমার দেহকোষ। এখানে যেমন মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ এবং রক্তকণিকা। তাহলে উদাহরণ হিসাবে লিখতে পারি আমরা মূল, কাণ্ড, আর হচ্ছে রক্তকণিকা, স্নায়ু কোষ, রক্তকণিকা। এবার এখানে এটা দেহের অঙ্গতন্ত্র গঠনকারী কোষে হচ্ছে দেহকোষ, আর এবার আসলে জনন কোষ, জননে অংশগ্রহণকারী কোষে হচ্ছে তোমার জনন কোষ। এখানে শুক্রাণু এবং ডিম্বাণু, পুংগ্যামেট, পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট। তাহলে জননে অংশগ্রহণকারী কোষে হচ্ছে জনন কোষ। এখানে কি কি থাকবে? তোমার শুক্রাণু এবং ডিম্বাণু। এটা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, এখানে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান থাকতে পারে। এবার আমরা কোষের মধ্যে আর নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই রকমের হয়। একটা হচ্ছে তোমার আদি কোষ, অন্যটা হবে প্রকৃত কোষ। আদি কোষ, প্রকৃত কোষ। আদি মানে কি? তোমার প্রোক্যারিওটিক। প্রো হচ্ছে তোমার আদি, ক্যারিয়ন হচ্ছে নিউক্লিয়াস। তাইলে এটা হচ্ছে আদি কোষ, যেখানে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস এবং অন্য কোনো অঙ্গাণু থাকে না, তারাই হচ্ছে আদি কোষ। তাহলে আদি কোষের মধ্যে তোমার বৃত্তাকার ডিএনএ থাকবে এবং এরা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় অবস্থান করবে। এখানে বৃত্তাকার ডিএনএ আর এটা সাইটোপ্লাজমের মধ্যে মুক্ত অবস্থায় অবস্থান করে। এটা কোথায় পাবো? এটা BGA, ব্লু গ্রিন অ্যালজি, এবং এসিরিকিয়া কোলাই, এর মধ্যে এদের উপস্থিতি আমরা পাই। তাইলে এটা আদি কোষটা কি? এটা প্রো মানে হচ্ছে আদি, প্রোক্যারিওটিক, আর ইউক্যারিওটিক। প্রো হচ্ছে আদি, ক্যারিয়ন হচ্ছে নিউক্লিয়াস, যেখানে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস এবং অন্য কোনো অঙ্গাণু থাকবে না, তারাই হচ্ছে আদি কোষ। এখানে বৃত্তাকার ডিএনএ থাকবে, এটা সাইটোপ্লাজমের মধ্যে মুক্ত অবস্থায় অবস্থান করবে। আর এদের উপস্থিতি কোথায়? এটা ব্লু গ্রিন অ্যালজি, নীলাভ সবুজ শৈবাল এবং এসিরিকিয়া কোলাই এর মধ্যে এর অবস্থান। এবার আসো প্রকৃত কোষ, ইউক্যারিওটিক। এখানে ইউক্যারিওটিক, দেখো ইউ মানে হচ্ছে তোমার গুড, ক্যারিয়ন হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এটা ক্যারিয়ন নিউক্লিয়াস, যেখানে তোমার কি আছে? আবরণী বেষ্টিত নিউক্লিয়াস এবং অন্যান্য অঙ্গাণু থাকে, তারাই হচ্ছে প্রকৃত কোষ। তাহলে প্রকৃত কোষের মধ্যে আমরা অঙ্গাণুর মধ্যে কি কি পাবো? এখানে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বস্তু, রাইবোজোম, এছাড়া শৈবাল ছত্রাক, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে এই প্রকৃত কোষের অবস্থান লক্ষ্য করা যায়। আসো আমরা এই কোষের মধ্যে নিউক্লিয়াসের ভিত্তিতে এটা দুই রকমের ছিল, একটা আদি কোষ এবং প্রকৃত কোষ। এখানে দেখো একটা ছবি আছে, একটা এই যে তোমার প্রকৃত একটা উদ্ভিদ কোষ, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট একটা উদ্ভিদ কোষ, যেখানে সব উপাদান এবং ক্ষুদ্রান্তের উপস্থিতি পাবো, তারাই হচ্ছে উদ্ভিদ কোষ। দেখো উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র, চিত্রের মধ্যে আমি প্রথমে পাচ্ছি এটা কি? এটা হচ্ছে একটা কি? একটা বর্তুলাকার শেপ একটা উদ্ভিদ কোষ। এখানের মধ্যে
বিশাল একটা ফাঁকা স্থান আছে যাকে বলছে কোষগহ্বর। তোমরা খাতায় এটা সুন্দর করে আঁকবা এবং চিহ্নিত করবা। দেখো এখানে কোষের প্রাণকেন্দ্র নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকা। তাহলে বাইরের দিকে মেমব্রেন আর ভিতরের দিকে প্লাজম এবং ক্রোমাটিন জালিকা আর হচ্ছে নিউক্লিওলাস। এরপরে দেখো এখানে আছে কোষের পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জালিকার মতো বিন্যাস। এছাড়া আছে দুই কোষের মাঝখানে একটা ফাঁক, আন্তঃকোষীয় ফাঁক বলা হয়। এখানে দেখো গোলগি বস্তু, ফাফা চৌবাচ্চার মতো গঠন, এটাকে গোলগি বস্তু, আর আঙ্গুলের মতো অভিক্ষেপ মাইক্রোটিউবলস এবং ক্লোরোপ্লাস্টের উপস্থিতি। এছাড়া রাইবোজোম আছে যার মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ হয়। তাহলে আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষের অর্থাৎ একটি কোষের সব উপাদান এবং ক্ষুদ্রান্তের উপস্থিতি যেখানে পাবো তাই হচ্ছে উদ্ভিদ কোষ। এবার আমরা আরেকটা ছবি খেয়াল করো, তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো, এটা একটা প্রাণী কোষের ছবি। আচ্ছা, এভাবে দেখা দিচ্ছি প্রাণী কোষ। খেয়াল করো, এই যে প্রাণী কোষ খেয়াল করো এটা কেমন। এই প্রাণী কোষটার মধ্যে এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, এগুলিকে বলা হয় মাইক্রোবিলাই। ফোস্কার মতো গঠন আছে, এটা হচ্ছে ফিনোসাইটিক ফোস্কা। এছাড়া আছে নিঃস্রাবী দানা, আর এই যে দেখো বড় বড় মাইক্রোটিউবলস, গোলগি ভেসিকল আছে, দেখো গোলগি থেকে প্রাপ্ত। আর আছে কি বড় একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা এবং নিউক্লিওপ্লাজম। এছাড়া আছে আত্মঘাতী থলিকা, লাইসোজোম আছে। এছাড়া এখানে অমসৃণ জালির মতো বিন্যাস যেখানে রাইবোজোমের উপস্থিতি, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর যার মাধ্যমে প্রোটিন সংশ্লেষিত হয় তাই হচ্ছে রাইবোজোম। আর আছে কি তোমার কোষের পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়ন, আর এছাড়া হালকা হালকা ঘন তরল পদার্থ আছে যাকে বলছে সাইটোপ্লাজম। তাহলে একটা আদর্শ প্রাণী কোষ ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দৃষ্ট এই প্রাণী কোষের চিহ্নিত চিত্র তোমাদের আঁকতে হবে এবং ভালো করে সেটা বাড়িতে প্র্যাকটিস করলেই পারবা তোমরা। তাহলে যে কোষের মধ্যে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস এবং অন্য কোনো অঙ্গাণু থাকবে তাকেই বলছি আমরা প্রকৃত কোষ। এখানে আমরা দুইটা ছবি দেখালাম, একটা উদ্ভিদ কোষের ছবি, একটা প্রাণী কোষের ছবি। এবার আমরা সেই ছবির পরে দেখো একটু করে তোমাদের প্রকারভেদটা দেখো, একটু করে প্রকারটা খেয়াল করো। একটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ দেখো এখানে পুরো প্রকারভেদটা আমি দেব না, অল্প করে দিব হয়তো। এখানে আছে জড়বস্তু, কোষস্থ, নির্জীব বস্তু। এই জড়বস্তুটার আবার দুইটা প্রকার আছে। দেখো এই জড়বস্তুটার দুইটা প্রকারের মধ্যে আমি পাচ্ছি কি, একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে তোমার কোষ প্রাচীর, আর এই পাশে আছে তোমার কোষস্থ। হ্যাঁ, একটা জড়বস্তু ছিল, একটা কোষস্থ সজীব, এটা ছিল সজীব, আর এটা হবে কোষস্থ নির্জীব বস্তু। এখানে আমরা কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। কোষ প্রাচীরটা কি? একটা শক্ত জড় আবরণ দ্বারা আবৃত, সেই হচ্ছে তোমার কি বলতো কোষ প্রাচীর। এই যে একটা ছবি দেখা যাচ্ছে, ছবিটা খেয়াল করো, একটা জড় আবরণ দিয়ে আবৃত অংশকে বলছে কি কোষ প্রাচীর। তাহলে আমরা এখানে কোষ প্রাচীর সম্পর্কে আলোচনা করব। একটা ছবি চিহ্নিত চিত্র আছে, খেয়াল করো। দেখো একটা জড় আবরণ দ্বারা আবৃত, অর্থাৎ একটা উদ্ভিদ কোষের মধ্যে অবস্থিত শক্ত জড় আবরণকে আমি কি বলছি কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের মধ্যে তিনটা স্তর পাবো। একটা হচ্ছে তোমার মধ্যপর্দা, প্রথম, দ্বিতীয়টা হচ্ছে প্রাথমিক প্রাচীর, তৃতীয়টা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এখন এই মধ্যপর্দাটা কি, আর সর্বশেষ আছে তোমার কূপ এলাকা, পিট মেমব্রেন। হ্যাঁ, তাহলে এই যে দেখো মধ্যপর্দা, মধ্যপর্দাটা কি তোমার সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্ল্যান্ট এবং গোলগি বডি থেকে আসা। এই যে দেখো ছবিটা একটু করে খেয়াল করো, সাইটোপ্লাজম থেকে আসা এই যে ফ্রাগমোপ্ল্যান্ট এবং গোলগি বডি থেকে আসা ভেসিকল জাতীয় পদার্থ মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে
সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, গলগি বডি থেকে আসা ভেসিকল জাতীয় পদার্থ জমা হয়ে যে পাতলা স্তর সৃষ্টি করে তাকে বলছে মধ্যপর্দা। এখানে দুইটা স্তরে মাঝখানে যে সাধারণ পর্দার মতো গঠন তাই হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দার পরবর্তী স্তরটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এটা একটা হালকা স্তর, এর মধ্যে কি আছে তোমার সেলুলোজ, হেমিসেলুলোজ বিদ্যমান রয়েছে, তাহলে এটা একটা পাতলা স্তর। আবার প্রাথমিক প্রাচীরের পরবর্তী যে স্তর সে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এখানে ট্রাকিড এবং ফাইবার থাকে, আর এছাড়া সেলুলোজ এবং লিগনিন বিদ্যমান। এবার সেকেন্ডারি প্রাচীরের পর দেখো একটা প্রাচীর অন্য প্রাচীরের উপর কিভাবে আছে, মুখোমুখি অবস্থানে আছে, তখন একে আমি বলছি পিট পেয়ার। এখন দেখো এখানে পাড়যুক্ত এলাকা, এখানে পাড়যুক্ত রয়েছে, আর একটি কূপ, এই যে দুইটা পাশাপাশি, দুইটা একে অপরের সামনাসামনি, এদিকে দেখো নিচের দিকে ছবিটা দেখো, একটা অপরটার দিকে উল্টো দিকে মুখ করে বিদ্যমান রয়েছে। তাহলে এই যে উল্টো দিকে মুখ করে মধ্যপর্দার যে অবস্থান তাকে আমি কি বলছি, পিট মেমব্রেন। তাইলে আমরা কোষ প্রাচীরের মধ্যে এই যে একটা উদ্ভিদ কোষের মধ্যে সে শক্ত জড় আবরণ, তাই হচ্ছে মধ্যপর্দা। তাহলে শক্ত জড় আবরণটাই ছিল কোষ প্রাচীর। আর কোষ প্রাচীরের মধ্যে যে অপশনগুলো আমরা পাচ্ছিলাম সে হচ্ছে 1 নম্বরে ছিল মধ্যপর্দা, 2 নম্বরে ছিল তোমার প্রাথমিক প্রাচীর, আর 3 নম্বরে ছিল তোমার সেকেন্ডারি প্রাচীর, লাস্ট ছিল কূপ এলাকা। অর্থাৎ এখানে মধ্যপর্দাটা কি ছিল, সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট। সাইটোপ্লাজম জিনিসটা কি আমি কি বলবো, দেখো এটা বর্ণহীন স্বচ্ছ আঠালো অধতরল পাত্র, তাই হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের যে বিভাজন তাকে বলছে সাইটোকাইনেসিস। আর ফ্রাগমোপ্লাস্ট এটা কি, এটা ফ্রাগমোপ্লাস্ট এই জিনিসটা তোমার সাইটোকাইনেসিসের ফলে যে সেল তৈরি হয় তাই হচ্ছে তোমার ফ্রাগমোপ্লাস্ট। এবার এখানে কি বলছে, সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, গোলগি বডি থেকে আসা, এই যে চোয়াচার মতো গঠন, গোলগি বডি থেকে আসা ভেসিকল জাতীয় পদার্থ জমা হয়, জমা হয়ে যে পাতলা স্তর সৃষ্টি করে তাই হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দার পরবর্তী স্তর হচ্ছে প্রাথমিক প্রাচীর। এটা হালকা স্তর, এর মধ্যে কি আছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন বিদ্যমান। আবার প্রাথমিক প্রাচীরের পরবর্তী স্তর দেখো সেকেন্ডারি প্রাচীর। এই যে সেকেন্ডারি প্রাচীর, প্রাথমিক প্রাচীরের পরবর্তী স্তর, এর মধ্যে সেলুলোজ এবং লিগনিন জমা হয়। এছাড়া ট্রাকিড এবং ফাইবারও বিদ্যমান থাকতে পারে। এখন দেখো একটা পার অন্য একটা পারের সাথে কিভাবে আছে, তো তাদের দুইজনের যে সংযোগস্থল তাকে বলছে পিট পেয়ার। আর নিচের দিকে দেখো এই সাধারণ মধ্যপর্দাটা তাকে ভেদ করে অবস্থান করে, একটি কূপ অন্যটার দিকে উল্টোভাবে মুখোমুখি অবস্থান করে তাকে বলছে পিট মেমব্রেন। এবার আমরা কোষ প্রাচীরের কাজ কি দেখো, বাইরের আকৃতি প্রদান করে, দৃঢ়তা প্রদান করে এবং বাইরের আঘাত থেকে তাকে রক্ষা করে। তাইলে 1 নম্বরে হচ্ছে আকৃতি প্রদান করে, দৃঢ়তা প্রদান করে, 3 নম্বর হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এখন এই কথাটার মধ্যে আমার আরেকটা কথা বলতে হচ্ছে, দেখো এই যে মধ্যপর্দাটা দেখো এখানে মাইটোটিক কোষ বিভাজনের কথা বলা হয়েছে, তাহলে কোষ বিভাজন জিনিসটা একটু করে আসতে হয়। কোষ বিভাজন হচ্ছে জীবের একটা অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। 1892 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং প্রথম সালামান্ডার কোষের মধ্যে এই কোষ বিভাজন লক্ষ্য করেছিলেন। কোষ বিভাজনের মধ্যে 3টা অপশন ছিল, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এখানে আমার যেহেতু মধ্যপর্দা সম্পর্কে আলোচনা করতে হচ্ছে সেজন্য আমাকে বলতে হচ্ছে। তাহলে অ্যামাইটোসিস জিনিসটা কি, এখানে কোষ দুটার মাঝখান বরাবর একটা চক্রাকার গর্তের সৃষ্টি হয়, কোষ দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই চক্রাকার গর্ত ভিতরের দিকে ঢুকে যায় এবং কোষ দুটিকে পরস্পর থেকে পৃথক করে ফেলে, সে ছিল অ্যামাইটোসিস বিভাজন। মাইটোসিসটা কি, যেখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ে একবার করে বিভাজিত হয়, তাহলে এটা হচ্ছে মাইটোসিস। এটা কোথায় হবে, উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, যেমন আমরা এটা কোষ প্রাচীর নিয়ে আলোচনা। এর পরবর্তীতে এই মাইটোসিসের মধ্যে আবার আমরা 5টা স্তর পাই, কি কি পর্যায়, তার মধ্যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এখানে ছিল কি মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে। আমাকে টেলোফেজটা একটু করে বলতে হয়। প্রথম দিকে কি হলো, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব হলো। দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হলো। তৃতীয় ক্ষেত্রে কি হলো, এরা বিষুবীয় অঞ্চলে অবস্থান করতে লাগলো। এবং অ্যানাফেজ পর্যায়ে কি হলো, এরা VJLI শেপ নিল। এবং সর্বশেষ টেলোফেজ পর্যায়ে সবগুলোই বিলুপ্ত হয়ে গেল, আবার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের জলযোজন ঘটলো এবং ওদের আবির্ভাব হতে থাকলো। ঠিক এই হচ্ছে তোমার আমার এই কি বললাম, মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, গলগি বডি থেকে আসা ভেসিকল জাতীয় পদার্থ জমা হয়ে যে পাতলা স্তর সৃষ্টি করে, এই পাতলা স্তরটাকে আমি বলবো মধ্যপর্দা।
ঠিক আছে? তাহলে মধ্যবর্তী পরবর্তী স্তর হচ্ছে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরের পরবর্তী স্তর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, আর এদের মধ্যে যে সংযোগস্থল একটার দিকে উল্টো দিকে মুখ সে হচ্ছে পিট মেমব্রেন। আশা করি শিক্ষার্থীরা তোমরা কোষ প্রাচীর সম্পর্কে বুঝতে পারছো, এটা ছিল কোষ প্রাচীরের গঠন। তাহলে কোষ প্রাচীরটা কি? একটা শক্ত, একটা উদ্ভিদ কোষের মধ্যে শক্ত জড় আবরণকে আমি বলছি কোষ প্রাচীর। কোষ প্রাচীরের কাজ কি ছিল? এটা বাইরের আকৃতি প্রদান করতে সাহায্য করে, বাইরের আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো, আর বাড়িতে এগুলো খাতায় আঁকবে এবং বোঝার চেষ্টা করবে। পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ভালো